কষ্ট হোক যা হোক এটা নিজেদের ভিতর রাখি। এই জিনিসটাই আমার ওদের থেকে এটাই মানে কীভাবে বোঝাবো যে এইটাই আমার, ওরা যে এত বুঝতে পারছে এটাই আমার থেকে সবচেয়ে স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস উইথ আমির পারভেজে। আজকে আমার সাথে আছে একজন সাহসী মানুষ, যে মানুষটি অন্ধকার জগৎকে পেছনে ফেলে অনবরত হেঁটে চলেছেন আলোর পথে, হয়েছেন 40 জন শিশুর মা, আর তিনি হচ্ছেন হাজেরা বেগম। হ্যালো আপু, কেমন আছেন? জি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক বেশি ভালো আছি, কারণ একজন গুণী মানুষের পাশে আমি দাঁড়িয়ে আছি, একজন সাহসী মানুষের পাশে আমি দাঁড়িয়ে আছি, যিনি জীবনে অনেক ফাইট করেছেন, আজকে এই জায়গায় এসেছেন ফাইট করে। তো আপনার গল্পটা একটু শুনতে চাই ছোট করে। ভাইয়া ছোট করে গল্প বলতে পারলে শুধু এটুকুই বলি যে 71 সালে আমার জন্ম। 71-এর আগে বাবা বোলার থেকে ঢাকা আসছিলেন মিরপুরে। ওইখানে বাবা মাছ ধরতেন খালে বিলে, সাথে বড় বোন থাকতেন, ভাই থাকতেন। তখন আমার জন্ম হয়নি, আমার জন্ম 71-এর এপ্রিল মাসে হয়েছে, আমরা জন্ম হয়েছিলাম। তারপরে এখান থেকে এই মা মারা যায় আপনার, তার 2-2.5 বছর পরে মা আর একটা বাবু জন্ম দিয়ে মাটা মারা যায়। বাবা আবার বিয়ে করেন, সংসারে হাল ধর। মা আমাদের তো ছোটো ভাইটা, আমাদের আরও দুইজন আছে, আমরা ছোট 2.5 বছর। এদেরকে দেখশন করার জন্য তো একটা মানুষ দরকার না, সেই মানুষটাই হয়েছে বাবা আবার বিয়ে করছে। সেই বিয়ে করার পরেই আমাদের কপালে নেমে আসলো হলো। তারপরে এক এক করতে করতে ভাই বোন সবারই পালক দিল। তারপরে বড় বোন আসলো, সে তাকে এক জায়গায় কাজে দিচ্ছিল। তারপরে আপনার বড় বোনটা যখন ফিরে আসে দেখছে আমরা কেউ নাই, খুঁজে বের করলো। বের করার পরে আবার সৎমা বাবা আবার আমাদেরকে নিয়ে যায় কারণ তার বাচ্চা দেখার জন্য। আমার সৎমার একটা বাচ্চা হয়েছে, তাকে দেখার জন্য। এই তো এই কাজ করতে করতে একসময় বাসার থেকে পালায় আসি। খিদার খুব যন্ত্রণা ছিল, খাবার দিত না ঠিক মতো, পরে পালায় আসছিলাম 6 নম্বর যাব মিরপুরে, আমার এক ইয়ার বাসায়। 6 নম্বর না জানি 2 নম্বরে আত্মীয় বাসায় যেতে চেয়েছিলেন, ফুপার বাসায়। তো ওইখান থেকে যাওয়ার পরে দেখি যে বাসে উঠছে না, বাসে ঘুমাই গেছে। আচ্ছা আচ্ছা। আরে ভাই ঘুম রে, এই ঘুমাই এসে থামছে জিপি। আচ্ছা, ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। আর ছিলাম ওই কাঙ্গালি বাচ্চাদের সাথে, রাস্তায় যে বাচ্চারা থাকতো তাদের সাথে অনেক দিন কেটে গেছি। তারপরে বগুড়ে, তারপরে কত জায়গায় গেলাম, বোতলে পর্যন্ত বিক্রি হয়ে গেলাম। আর কত কিছু হইলো, কত কষ্ট করছি, খাবার রাস্তার টোকায় খাইছি, কাগজ টোকায় খাইছি, ভিক্ষে করে খাইছি, মানুষের বাসায় কাজ করছি, ভবঘুরে ছিলাম। হেন কাজ নাই যে আমি না করছি। এই কাজ করতে গিয়ে দেখলাম যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে যে আমার এই যে যখন আমি বিক্রি হয়ে যাই বোতলে, যে ইংলিশ রুটি বিক্রি হই, আমাকে 2 জনে নিয়ে বিক্রি করছে। তবে বাসায় কাজের কথা কই নিয়ে বিক্রি করছে, কারণ ওই এলাকাটা আমি চিনি, জানি, তাকে দেখছি। ওইখানে ও কী কাজ করায় সেটা আমি ভালো জানি। আমি তো ওই কাজ করতে যাই না, আমি তো যে চাইছিলাম বাসায় কাজ করতে। তখন বয়স হচ্ছে 10 বছর, জোরে 10.5 বছর, এর বেশি হবে না। তো ওইখানে রাখলো, ওইখানে তো আমাকে দিয়ে তো আর এই কাজ করানো হলো। পুলিশ আসলো আমাকে নিয়ে। তখন তো টাকার উপরেই সব চলতো, টাকা দিয়ে সব কিছু করে ফেলছে। ইংলিশ থাকলে ওই মহিলারা এখন জীবিত থাকলে বুঝতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি তারা এখন আর নাই। ওইখান থেকে টানবাজারে কত জায়গায় বিক্রি হইলাম, কত জায়গায় থাকলাম, রাস্তায় থাকলাম। সবই জায়গায় একটা জিনিস আমি শুধু দেখছি, যেখানে হচ্ছে বাচ্চারা, যৌনকর্মীদের বাচ্চা, এদের সবচেয়ে বড় কষ্ট। এই কষ্টটাই আসলে কেউ দেখে না, কেউ মানে যারা দেখে, কারণ তারা তো আর বাচ্চা দেখতে আসে না, তারা আসে যৌনকর্মীদের কাছে। একজন মা পাশে সামনে রাইখা, বাচ্চা রাইখা সেজন্য কাজ করে। বাচ্চাটা চুরি হয়ে যায়, বাচ্চা বিক্রি করে দেয়, বাচ্চা দপ্তর নিয়ে যায়, এরকম অনেক ঘটনা। মা তার বাচ্চার জন্য কন্ডম কিনে, এই মেয়ে তার বাচ্চার জন্য, মায়ের জন্য কন্ডম কিনে। সেই জিনিসটা আমাদের দেখছি, আমি বুঝছি। তখন মনে হয়েছিল যে না, একটা কিছু করতে হবে। তারপরে
98 সনে কেয়ার বাংলাদেশ আসলো, মেয়েদের নিয়ে কাজ করলেন, HIBS নিয়ে কাজ করলেন, সেখানে আমরা আসলাম, আমাদের একত্র করলো, বিভিন্ন জায়গার মেয়েদের একখানে হলাম, একটা সংগঠন তৈরি হলো। তখন আমরা বললাম যে ভাই যৌনকর্মীদের তো একটা পথ হয়েছে, কিন্তু যৌনকর্মীদের তখন একটা সংগঠন ছিল দুর্জয় নারী সংঘ, কিন্তু যৌনকর্মীদের বাচ্চাদের তো কোনো পথ নেই, তারা তো না পারে স্কুলে যেতে, না পারে কোনো আরবি পড়তে, না পারে কিছু, একইবারে রাস্তায় থাকতেছে। বোতলে যায় দেখেন সে একই কাজ হচ্ছে, বোতলেও মেয়েরা নাচ শিখছে, ছেলে যে নাচ শিখছে, মায়ের পেশায় চলে যাচ্ছে, যৌনকর্মী হচ্ছে, ছেলেরা মাদক ব্যবসা করতেছেন, বিভিন্ন ধরনের কাজে ছেলেরা জড়াইতেছে, আর মেয়েরা তো মায়ের পেশাই করতেছে। তো যদি একটু তারা লেখাপড়া জানতো, যদি তারা ভালো জ্ঞান থাকতো, তাহলে তো ভালো একটা কিছু করতে পারতো না। মানে এইসব বিষয়গুলো আপনাকে আমি সব সময় এগুলো মাথায় নিয়েছি, এই বিষয়গুলো এটাই আমার ভিতরে ঢুকেছে যে না কিছু না একটা করতে হবে। পরে 2003 সালে কেয়ারের সহযোগিতায় একটা সেন্টার দিল, দুর্জয় নারী সঙ্গে চাইল্ড কেয়ার সেন্টার, সেটাতে আমি ওই প্রজেক্টের ডিরেক্টর হিসেবে কাজ করি। আসলে আমি লেখাপড়া কিন্তু কোনো স্কুল কলেজে করিনি, আমি অ্যাকচুয়ালি লেখাপড়া করছিলাম কোনো ওই যে ভবঘুরে আশ্রয় কেন্দ্রে 18 বছর বয়সে আমি 6 মাসের একটা কোর্স নিয়েছিলাম, ওই বিদেশি সংস্থা, তারা ইংরেজি বাংলা এগুলো শিখাইছিলেন, ওইখান থেকেই লেখাপড়ার শিখা। এখন তো আমার বাচ্চাদেরও আমি কম্পিউটারে ঠিক মতো বুঝাইতে পারি, ওদের বাংলা তো আছে। আর এই তাহলে আমি বলতে পারি আপনি একজন যৌনকর্মী ছিলেন, সেই থেকে আজকে আপনি যৌনকর্মীদের, শিশুদের যে একটা অভয় আশ্রম, এখানে আবার শুধু যৌনকর্মীর বাচ্চা না, যৌনকর্মীর বাচ্চাদেরকে আমি আলাদা করতে চাই না, কারণ এখানে সব ধরনের বাচ্চা আমি রাখতে চাই, কারণ সমাজের সব ধরনের বাচ্চাদের সাথে এই বাচ্চারা মিশতে চায়, কারণ বাচ্চাদের তো আলাদা করা যায় না। আমি যখন স্কুলে ভর্তি করছি তখন তো কোনো বাচ্চা এখানে কোনটা যৌনকর্মীর বাচ্চা আর কোনটা ইয়ের বাচ্চা তা সেটা তো মাস্টার লিখে রাখি। তা আমি কেন অন্য বাচ্চাকে বলবো? এখানে অনেক বাচ্চা, কেউ গার্মেন্টসে কাজ করে তার বাচ্চা আছে, কেউ আপনি বাসা বাড়ি কাজ করছে তার বাচ্চা আছে, কেউ বিক্রি করতেছে তার বাচ্চা আছে, আছে তো সব ধরনের বাচ্চা এখানে আছে। বাচ্চা আমি এখানে বাচ্চার সাথে আমি ভেদাভেদ করি না, যেমন স্কুলেরা আগে করতো এখন স্কুলে করে না, স্কুলে বলছে যে আপনার করা উচিত না। হ্যাঁ, বাচ্চা তো বাচ্চা, বাচ্চাকে আপনি যদি এতগুলো বাচ্চা দায়িত্ব নেন তাহলে আমি শিক্ষা দিই, শিক্ষক হয়ে কেন এতগুলো বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। ওনারা আমরা টাকা দিই, কিন্তু ওনারা পড়াশোনাটা করায়, ওনারা জানে, আমরা জানবো, অবশ্যই জানবো, আমরা এটা দায়িত্ব। তবে এটা আমাদের জানারও দরকার নেই যে তার মা কী কাজ করে, তার বাবা কী কাজ করে, কার বাবা কোটিপতি, কার বাবা ঠেলা গাড়ি চালায়, কার বাবা রিক্সা চালায়, সেটা তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আমরা মানুষ, ও বাচ্চারা আছে, আমরা শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষা দিতে আসছি, এইটুকুই আমাদের পরিচয়। আপনার নামে, আপনার সংস্থার নামে আমি বাচ্চা পাই, আমাদের সমস্ত শিশুদের জন্য আমরা এই সংস্থার নামে আপনার স্কুলে ভর্তি হই। আমি আসলে ছোটোবেলা থেকে এই জিনিসটাকে দেখছি যে যৌনকর্মীদেরকে বাচ্চাদের সবচেয়ে বড় নির্যাতনের শিকার। আপনি একটা বাচ্চাকে দেখেন, একটা ভিক্ষুকের বাচ্চা, এক্সাম্পল একটা বাচ্চা, আপনি ভিক্ষুকের বাচ্চা যায় স্কুলে যেতে পারে, যে তার বাবা কী করে, ভিক্ষা করে। একটা বেদের বাচ্চা যে স্কুলে ভর্তি হবে, তার বাবা কী করে, তার বাপ মাকে বেঁধে নি, হ্যাঁ, কিন্তু একটা যৌনকর্মী তার বাচ্চাকে ভর্তি করতে পারে না, সমাজ তাকে ওইভাবে দেখেনি। আমাদের সমাজটা তো সেরকম মুসলিম একটা কান্ট্রি, সেখানে যৌনকর্মীরাও তো আপনাদের যৌনকর্মীদেরকে তো আর সেইভাবে অ্যালাউ করে না, আর যৌনকর্মীতে তার পেশাটাকে তার সমাজ ভালো চোখে দেখে না। আর এটা মুসলিম কান্ট্রি যেহেতু দেশ, তাহলে মুসলিম মেয়েরা তো এই পেশায় থাকার কথা না, তারপরও পরিস্থিতির কারণে তারা আমরা যখন এই পেশায় এসেই পড়ি, তখন আমাদের তো আর বাপ মা এই পেশায় থাকে না। আপনি পরিস্থিতির শিকার, কোনো কারণে আপনার এই পেশায় আসতে হয়েছে। বাংলাদেশে যত মেয়ে আসেন না সেক্স ওয়ার্কার, সবাই কিন্তু পরিস্থিতির শিকার। হয়তো আপনারা দেখুন যারা বড় লোক, তাদেরকে যেটা যারা নিজের খুশি মিটানোর জন্য আসে সেটাই চালাতা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি গরিব বলেন আর মাঝার যাই বলেন, তারা কিন্তু এই যৌন পেশা কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ আসে, পরিস্থিতির শিকার। অনেক আছে, আপনি অনেক মেয়েদের সাথে কথা বলতে পারবেন যাদের বিভিন্ন সমস্যায়, বিভিন্ন ধরনের, আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না যে তাদের কী কাহিনীগুলো, কেউ ধোঁকাবাজি করে আনছে, কেউ গার্মেন্টসের চাকরির কথা বলে আনছে, অনেক ধরনের নির্যাতন। এই যে আপু, শিশুদের জন্য আমরা এরকম একটি চমৎকার সংগঠনের আপনি দেখভাল করছেন, কিন্তু এটার খরচটা আপনি কীভাবে ম্যানেজ করেন?
প্রথমত এটা প্রথম যখন শুরু করছিলাম তখন তো আমাকে সহযোগিতা করতো জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জনের সহযোগিতা করে। আর আমার নিজেরও কিছু টাকা ছিল, যেমন জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা কিন্তু এটা আমার সাথে না আসলে এই পর্যন্ত আসতে পারতাম না, এটা একদম সত্যি যে। আর এটা চলছে বেশিরভাগই স্টুডেন্টদের সহযোগিতা, শুধু জাহাঙ্গীরনগর না, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আবার কিছু কিছু যে এমনি বেসরকারি যে স্কুল কলেজ যে ইউনিভার্সিটিগুলো আছে তারা এখানে আসে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে, যেগুলো এই পেপার পত্রিকা দেখে দেখে আসে, টিভি থেকে আমাদের ভিডিও করে নেয়, সেগুলো দেখে দেখে অনেকে আসে, অনেকেও বড় বড় মানুষগুলোও আসে, আইসা সহযোগিতা করে। এটা পুরোটাই চলে ব্যক্তিগত টাকা, এটা কিছুটা আছে খালেদ মনসুর ট্রাস্ট থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট আসে, এটা ব্যক্তিগত ট্রাস্ট। আর কেউ দুধ দিয়ে সহযোগিতা করছেন, কেউ ডিম দিয়ে সহযোগিতা, কেউ চাল দিয়ে, কেউ ডাল দিয়ে, এরকম সবাই দিচ্ছে। তার মানে আপনি আপনার পাশে সবাইকে পাচ্ছেন? জি, আমার পাশে সবাই আসছে এবং সবাই আমাকে সহযোগিতা করতেছে এবং বাচ্চাদেরকেও সহযোগিতা করতেছে এবং বাচ্চারাও খুব ভালোভাবে চলতে পারতেছে। আপনার এই চমৎকার শিশু নিবাস নিয়ে আপনার ভবিষ্যতের কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে তো আছে ভাই, একটা জায়গার চাইছি, এটাই হয়তো সরকারের থেকে দিলে আমাকে আরও একটু ভালো হতো, যে জায়গাটা পেলে আমি এখানে তো ভাড়া থাকতে হয়, অনেক টাকা ভাড়া, তো এটা আমাদের যে জাকার টাকা তুলতে হয়, আবার যারা দিচ্ছে সেই টাকাটাই এখানে ভাড়ার ভিতরে চলে যাচ্ছে। যদি একটু জায়গা পেতাম তাহলে সেখানে হয়তো একটা কিছু তৈরি করে ছেলেদের জন্য আলাদা ভবিষ্যতে নিজেদের স্কুল থাকবে, নিজেদের কলেজ থাকবে, কলেজ না হোক স্কুলটা হোস্টেল থাকবে, মেয়েরা থাকবে এখানে। শুধু যে আমাদের বাচ্চারা পড়বে তা না, এখানে গার্মেন্টসের গরিব বাচ্চা, সব ধরনের সুবিধা বঞ্চিত যে কোনো শিশু, সুবিধা বঞ্চিত যে কোনো শিশু আমাদের এখানে পড়তে পারে। এবং অন্যান্য সুশীল সমাজের, আমাদের যেহেতু নিজেদের স্কুল থাকবে, হোস্টেল থাকবে, সেহেতু আমাদের বাচ্চাদের সাথে সাথে অন্য বাচ্চারা ওইখানে থাকবে, মানে এটাই আমাদের স্বপ্ন ছিল। মানে এই প্রতিষ্ঠানটা আপনি অনন্য একটা উচ্চতায় নিয়ে যেতে চান? এটা সবচেয়ে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা সুন্দর একটা প্রতিষ্ঠান দেখতে চাই, রূপ নিয়ে দেখতে চাই, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিব, যৌনকর্মী কর্মী, সেক্স ওয়ার্কার, অনসেক্স ওয়ার্কার, এটা কোনো প্রশ্ন থাকবে না। এখানে শুধু থাকবে, এটা হচ্ছে শিক্ষা, এটা একটা পাঠশালা, এখানে সবাই বিদ্যা নিতে আসছে, বিদ্যা দিবে। এবং শিক্ষাটা হচ্ছে মূল বিষয়। শিক্ষাটা যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশে আপনার ভালো কিছু একটা চেঞ্জ হয়ে যাবে, যদি সব ধরনের শিশুদেরকে আমরা ভালো শিক্ষা দিতে পারি। শিক্ষা হচ্ছে আপনার জাতির মেরুদণ্ড, এটাকে আমরা মনে করি এটাই হলে এই পর্যন্তই আসতে চাচ্ছি, যে শুধু এই 40টা শিশুকে আমি 40টা শিশুর মা হতে চাচ্ছি না, আমি আরো অনেক সন্তানের মা হতে চাচ্ছি। মানে প্রথম যখন শুরু করেছিলেন তখন আপনি কতগুলো শিশুর মা ছিলেন? এই যে প্রথমগুলো বড় হয়ে গেছিল। প্রথম কয়জন ছিল? 30 জন ছিল না, 25 জন ছিল না? প্রথম 25 জন শিশু নিয়ে আপনি শুরু করেন। 2010 সালে যখন এটা শুরু করি তখন 25-26টা বাচ্চা নিয়ে শুরু করি, এরকমই শুরু করছি। আর এখন তো কত বাচ্চা যারা ছিল তারা চলেও গেছে, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ গাড়ি চালাচ্ছে, আসে মাঝে মাঝে এখানে। কেমন লাগে আপনার? একটু আগে একটা বিষয় বলি, আপনি খালি পায়ে ছাদে উঠেছিলেন আমার সাথে, তখন আমি দেখলাম আপনার এক শিশু, আপনার এক ছেলে না, ওটা আমার বাবা। আচ্ছা, আপনার বাবা। আচ্ছা, সে কি করছে? পায়ের স্যান্ডেল খুলে আপনাকে দিচ্ছে, আপনার ঠান্ডা লাগছে তাই? তার মানে আপনি অনেক ভালোবাসা পাচ্ছেন তাদের কাছ থেকে। অনুভূতিটা কেমন আপনার? অনুভূতিটা অনেক ভালো লাগে, কারণ ওরা যখন বুঝতে পারছে যে আমরা তো মা এখানে উঠছে ছাদে, কখনো উঠে না, মা ঠান্ডা লাগতেছে, এটা আমার থেকে ভালো লাগছে যে ও আমাকে এই জিনিসটা অনুভব করছে, ওরা দেখভাল করছে। আপনি যেমন তাদের দেখভাল করেছিলেন কোনো এক সময়, এখন তারা আপনার দেখভাল করবে সামনে, এটাই খুব ভালো লাগে না বিষয়টা? বিষয়টা তো খুব, আপনি বলেন, আমি যদি সেরকম আচরণ করতাম ওদের সাথে, হ্যাঁ আমি তো ওদের সাথে রাগারাগি করি, গালাগালি করি, মাঝে মাঝে মারামারি করি। কথায় আছে না, মানে শাসন করা তারই সাজে আদর করে যে। তো আমি যদি শাসনই না করতি তাহলে তো বাচ্চাগুলো ঠিক থাকবে না, একেবারে বিকে যাবে না। আপনি দেখেন যে বাচ্চার বড় লোকের বাচ্চাগুলো দেখেন, যেগুলো আপনি গরিবের বাচ্চার কথা, বড় লোকের বাচ্চা বাদ দেন, গরিবের বাচ্চাগুলো ধরি, যাদেরকে দেখেন
এই যদি আমি ওরা যদি বাপ মারা শাসন যদি না করে তাহলে ওই জায়গায় টুকায় রাস্তায় সন্ত্রাসী এইটা সেটা। আর আমি যদি এই বাচ্চাদের শাসনই না করতাম তাহলে এই দেখেন একটু আগে আপনি দেখছেন আমি যে কী টেনশনটা আমার লাগছিল, এরা ঠিক মতন আসতেছে না, কেন আসতেছে না, দেরি হইতেছে কেন, এত দেরি হইলো কে। আমার মানে ওদের দূরে থাকলে আমার টেনশন লাগে, আরে কোনো বিপদে পড়লো নাকি, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলো নাকি, কোনো তো ওদের বন্ধুবান্ধব কেউ ওদেরকে ধরে নিয়ে গেল নাকি, কোনো গল্প। এই যে পেপারে অনেক দেখি যে তার বন্ধু তাকে মেরে ফেলছে, এক বন্ধু মেরে ফেলছে, ভাই মেরে লেতেছে, ওই মুখে মেরে ফেলতেছে। আমার সেরকম টেনশন লাগে, আর এই বাচ্চাগুলো গেল এর কি কোথায় নিয়ে গেলো, রাত হয়ে গেলে একটু রাত হয়ে গেলে গালাগালি শুরু করে দিই। হ্যাঁ, রাগারাগি করি না। এটা তো যদি এরকম না হয় তাহলে তো বাচ্চাগুলোকে অন্য কোথাও অন্য কোনোভাবে আমি যদি ফ্রি মাইন্ডে ছেড়ে দিই যে না যেভাবে ইচ্ছা করি, এটা তো আমি পারি না। এ পর্যন্ত কখনো কি আপনি বাধার সম্মুখীন হয়েছেন এটা এই প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে? হ্যাঁ, একবার অনেক এই বাসায় থাকতে প্রথম আমরা যখন আসছিলাম, প্রথম হচ্ছে স্কুলে ভর্তি করতে পারিনি, এলাকার স্কুলে বাচ্চাদের ভর্তি করতো না, সুরভি স্কুলে। কেন এটা কেন ভর্তি করতো না? যে মানে আমি ওদের অনেকের বাচ্চার বাবার ঠিক মতন নাম বলতে পারিনি, আর বাচ্চাদের বাবার জানতে পারছে অনেকে স্কুলে যৌনকর্মীর বাচ্চা, তাই আমরা তাদেরকে নিব না স্কুলে। এটা আমি জানছি পরে। সুরভি স্কুলে এখানে এই বাড়িতে দোতলাতে আমরা 3টা রুমে ছিলাম, আর 7টা রুম সুরভির স্কুল ছিল। ওই স্কুলে আমাদের বাচ্চারা পড়তো। পড়ার পরে তখন যখন 5 পাস করে ফেললো বাচ্চাগুলো, তখন কিন্তু অন্য স্কুলগুলো আসে, আয়সা বলছে যে আমরা এতদিন ধরে দেখছি আপনি এটা করেন, আমরা হয়তো আপনার বাচ্চা ভর্তি করিনি। কিন্তু মানে এটাই প্রথম বাধা ছিল আমার। একদিন এই যে হরতালের কারণে এক জায়গা থেকে চাল আসার কথা আসেনি, বেশ কয়েকদিন হরতাল ছিল, আসেনি। না আসার পর আমাদের খুব কষ্ট হয়েছিল, আমাদের ঘরে চালও ছিল না, টাকাও তেমন ছিল না, আর টাকাটাও আমার পুড়ে গেছে 2013-র দিকে। তো বাচ্চারা ওদিন 2 দিন মনে ভাত একবেলা করে খাইছে, আর একবেলা না খাইছিল, একবেলা রুটি খাইছিল, রুটি খাইছিল মনে হয়, আর না ভাঙা বিস্কুট না দোকান থেকে ভাঙা বিস্কুট না দিছিলাম। তো একটা যে এই বাড়ির বাড়িওয়ালা না জানি কে জানি জিজ্ঞাসা করছিল যে বাচ্চারা খাইছো, তখন বলছে যে হ্যাঁ খাইছি, কিন্তু ওরা খায়নি। ওইটা আমার না খেয়েছিল, তারপরে বলেছে যে আমরা খেয়েছি, খাইছি। আপনি অফিয়ারে একটা কথা বলছিলেন, আসলে সেটা শুনে আমার চোখে তখন জল চলে আসছিল, যে বলেছিলেন আপনি পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে না খেয়ে থাকার কষ্ট। ডাকতে ডাকতে মনে হয়ে যায়,
কারণ দেখলে ওদের কাছে দেখলে আমি পালি, আমি মনে রাখতে পারবো না। দেখতেছি আমার মনে থাকে সব। একদিন দেখলো এই যে নতুন 15 দিন হয়েছে, 2টা বাচ্চা আসছে, আলী আর ইয়াসিন নতুন। তারপর আছে ছোটটা ইব্রাহিম, আর একটা আছে এলেন আছে না, ওর বাইরে ছুটিতে আছে, জিদনি, তারপরে হাফসা, আইরিন, লিমা, লামিয়া, লাবণী, ছোট বৃষ্টি, বড় বৃষ্টি, সাইদ, রবিন, বড় রবিন, ছোট রবিন, একান্তর নাম হচ্ছে বিজয় ইসলাম একান্ত, আর সাইদুল ইসলাম সাইদ, সাদাত হোসেন রবিন, তারপরে আছে রাকিব, আসাদুল, আরাফাত 2, আরাফাত 1, তারপরে সবার নামই মুখস্থ আছে। আপু, আপনাকে একটা সেলুট দিতে চাই। থ্যাংক ইউ আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া। পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন এভাবে করে ভালোবাসা ছড়ান। জি। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, আপনার সন্তানরা। জি, আমার জন্য আমাদের দোয়া করবেন। আপনারাও আমাদের সন্তান